দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার হাজিন নিউজ রুম আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফাইজা রাহলা। শুরুতে যে বিষয় আপনাদেরকে জানাতে চাই, 6 দফার কারণে বাঙালি স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেছিল আর জাগ্রত হয়েছিল চেতনা। গণভবন থেকে ঐতিহাসিক 6 দফা দিবসের অনলাইন আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 6 দফার অন্তর্নিহিত দাবি ছিল স্বাধীনতা। দর্শক চলুন আমরা দেখে আসি অনলাইনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য। ও ডিজিটাল মাধ্যমে প্রচারিত আজকের এই আলোচনা অনুষ্ঠান, আমি এই অনুষ্ঠানের যারা দর্শক শ্রোতাবৃন্দ এবং যারা অংশগ্রহণ করেছেন এবং মূল প্রবন্ধ যিনি রচনা করেছেন এবং আলোচনায় যারা অংশগ্রহণ করছেন সকলকেই আমি শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। 7ই জুন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। 1966 সালে এই 7ই জুন 6 দফা আন্দোলনের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যে কর্মসূচি সফল করতে গিয়ে সেই সময় পাকিস্তানি শাসকদের হাতে শ্রমিক নেতা মনু মিয়া, আবুল হোসেন, শফিক, শামসুর সহ যারা জীবন দিয়েছিল, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 6 দফা কেন দেওয়া হয়েছিল? আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য এই দাবি উত্থাপন করেছিলেন। এর একটা পটভূমি আছে। 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধ হয়। সেই যুদ্ধের সময় যেটা দেখা গেল যে আমরা পূর্ববঙ্গ অর্থাৎ তদানীন্তন পাকিস্তানের মানুষ সম্পূর্ণ অরক্ষিত। একটা প্রদেশ পাকিস্তানের, তাকে রক্ষা করার কোনো ব্যবস্থাই পাকিস্তানি শাসকরা নেয়নি। সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় মনে হলো যেন সে ভারতের দয়ের উপর আমরা পড়ে আছি। এই যুদ্ধের পর একটি গোলটেবিল বৈঠক ডাকা হয় লাহোরে। সর্বদলীয় বিরোধী দল এই গোলটেবিল বৈঠক ডাকে। সেই গোলটেবিল বৈঠকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিনিধি তাদেরকে সঙ্গে নিয়ে ওখানে যান এবং সেখানে তিনি এই 6 দফা দাবি উত্থাপন করেন। যে দাবির মূল বক্তব্য ছিল যে প্রদেশ হিসেবে এই দেশের, আমাদের দেশের মানুষকে সুরক্ষিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, বাংলাদেশের এই অঞ্চল অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান, এই অঞ্চলে আর্থসামাজিক উন্নতি এবং প্রতিরক্ষার দিক থেকে এই অঞ্চলটাকে সুরক্ষিত করা। সেই সাথে সাথে বাঙালির যে অস্তিত্বের দাবি, সেই দাবিটা তুলে ধরা। এই দাবিটা যখন ওই সবাই তুলে ধরতে যান তখন অনেকেই বাধা দেয়। দুঃখের বিষয় হলো যে আমাদের বাংলাদেশেরও 2-1 নেতা সেখানে অন্য দলের বাধা দিয়েছিল। কাজে 5-6 এই সম্মেলন হলো, কিন্তু 6 তারিখে তিনি সেখানে প্রেস কনফারেন্সে 6 দফা দাবিটা উত্থাপন করে এটা যে পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশেরই স্বায়ত্ত শাসনের দাবি, সেই বিষয়টা তিনি স্পষ্ট করে তুলে ধরেছিলেন, যেটা শুধু আমাদের না, প্রতিটি প্রদেশই এই সুযোগটা পাবে। এরপর তিনি চলে আসেন ঢাকা এয়ারপোর্টে এসে সংক্ষিপ্ত আকারে এই 6 দফা তুলে ধরেন। পরবর্তীতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি মিটিং হয়, সেই মিটিংয়ে সেই 6 দফা গ্রহণ করা হয় এবং আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনেও এই 6 দফা গ্রহণ করা হয়। 6 দফা দেবার পর তিনি সারা বাংলাদেশে এটা প্রচার করবার উদ্যোগ নেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং শ্রমিক লীগ এবং শ্রমিক ইউনিয়নের নেতাদেরও এখানে সম্পৃক্ত করা হয়, যে সমগ্র বাংলাদেশে সফর করে এই 6 দফার ব্যাপক প্রচারণা শুরু হয়। মাত্র 35 দিনের মধ্যে 32টা মিটিং তিনি করেছিলেন সারা বাংলাদেশে, কিন্তু এর মধ্যে যখন যেখানে যেতেন তাকে গ্রেপ্তার করা হতো। এভাবে 8 বার তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু প্রথম দিকে যতবার গ্রেপ্তার হয়েছে, একটা সবাই বক্তৃতা দিয়েছেন, আর একটা জেলায় গেছেন, আগের জনসভায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আবার তিনি জামিন পেয়েছেন, সেখান থেকে আবার আরেকটা জনসভায় গেছেন। এইভাবে 8 বার তাকে গ্রেপ্তার করা হয়। তবে সর্বশেষ নারায়ণগঞ্জে আদমজীনগরে যে জনসভাটা করেন,
তারপর তিনি ঢাকায় ফিরে আসেন। ধানমন্ডি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এরপর আর জামিন দেওয়া হয়নি। কিন্তু এই গ্রেপ্তারের প্রতিবাদে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অগণিত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে তখন আন্দোলন শুরু হয়। এমনকি 13ই মে প্রতিবাদ সভা হয় এবং এরপরে 16, 17, 18 প্রতিদিনই কিছু না কিছু প্রতিবাদ চলতে থাকে। 6 দফা দাবিটা জনগণ এমনভাবে লুফে নিয়েছিল, আমি জানি না পৃথিবীর কোনো দেশে এত দ্রুত কোনো দাবি এত বেশি জনপ্রিয়তা পেতে পারে। কারণ বাংলার মানুষ এটা নিয়েছিল তাদের বাঁচার অধিকার হিসেবে, এবং এটা মূলতই তাই ছিল। তার কারণ আমরা বাঙালি, পাকিস্তান নামে দেশটা হওয়ার পর আমরা দেখেছি যে এই বাঙালিদের অধিকার কেড়ে নেওয়ার যে চেষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আন্দোলন শুরু করেন এদেশের মানুষের অধিকার, যে অধিকারটা সর্বপ্রথম ছিল ভাষা। আমরা মাতৃভাষার কথা বলি বাংলা ভাষায়, সে বাংলা ভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। এই বাংলা ভাষায় কথা বলার অধিকার যখন কেড়ে নেওয়া হলো 48 সালে, তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখনই তিনি উদ্যোগ নিলেন এবং বাংলাকে মাতৃভাষা প্রতিষ্ঠার আন্দোলন তিনি শুরু করলেন। ঠিক সেই আন্দোলনের পথ বেয়ে বারবার দেখেছি আমাদের রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কাজে এর প্রতিবাদে তিনি সবসময় সংগ্রাম করেছেন। যখন দেখা গেল যে যুদ্ধের সময় আমরা সম্পূর্ণ অরক্ষিত এবং পাকিস্তান ভারত তাশকন্দ চুক্তি করলো, সেখানেও আমাদের এই পূর্ববঙ্গ ছিল সম্পূর্ণ উপেক্ষিত। তারপরে এই 6 দফা যখন দেওয়া হলো, তখন এই দেশের গণমানুষ জেগে উঠল। এটাই ছিল সবথেকে বড় বিষয়, যে এদেশের মানুষ এত দ্রুত 6 দফাকে সমর্থনই শুধু করেনি, তারা স্বায়ত্তশাসনের এই দাবিকে নিজের দাবি হিসেবে গ্রহণ করলো। বাংলার মানুষের মুক্তির দাবি হিসেবে এই 6 দফা সকলের সামনে উদ্ভাসিত হলো। পাকিস্তানি শাসকরা থেমে থাকেনি। যখন এই প্রতিবাদ হয়েছে, অগণিত নেতা কর্মীদের এবং সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে, অত্যাচার করেছে। আপনারা জাতির পিতার কারাগারের রোজনামচা বইটি যদি পড়েন, তখন দেখবেন সেখানে কিভাবে এই অত্যাচার নির্যাতন চলেছিল। সেখানে তিনি স্পষ্টভাবে এই কথাগুলি লিখেছেন। এই আন্দোলন সংগ্রামের পথ বেয়েই যখন বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগ যখনই যিনি দায়িত্ব পাচ্ছেন সাধারণ সম্পাদকের, তাকেই গ্রেপ্তার করা হচ্ছে এবং এভাবে অত্যাচার নির্যাতন চলছে। কিন্তু সাথে সাথে বাংলাদেশের মানুষ এই ব্যাপারে আরও বেশি সচেতন হচ্ছে, আরও বেশি সুসংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। অবশ্য কিছু দালাল ছাড়া। সবসময় কিছু দালাল থাকে, এটাই সমস্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হলো এবং তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এই মামলাটা পরিচিতি পেয়েছিল। আসলে মামলাটা ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিব। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে 1 নম্বর আসামি করা হলো এবং কিছু সামরিক, অসামরিক আরও 34 জন আসামিকে দিয়ে এই মামলা করে, সেই মামলার প্রধান অভিযোগটাই ছিল যে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান থেকে এই পূর্ববঙ্গকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। এই মামলাটা যখন শুরু হলো, বাংলাদেশের মানুষ আবার প্রতিবাদে ফেটে পড়ল। সেই সময় গণ অভ্যুত্থান হলো, ছাত্র সংগ্রাম পরিষদ ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করলো। যে সংগ্রামের ফসল হলো যে এক পর্যায়ে আইয়ুব খান বাধ্য হলো এই মামলা প্রত্যাহার করতে। 69 সালের 21শে ফেব্রুয়ারি এই মামলাটা প্রত্যাহার করে নেয় এবং 22শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবকে তারা মুক্তি দেয় এবং সঙ্গে অন্য যারা ছিলেন তার মধ্যে সার্জেন্ট জহুরুল হক, তাকে ওই বন্দি অবস্থায় হত্যা করে 15ই ফেব্রুয়ারি। ওই হত্যার পর সারা বাংলাদেশে আরও আগুন জ্বলে ওঠে। আর তারপরেই আইয়ুব খান বাধ্য হলো, মামলা প্রত্যাহার করলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পেয়ে জনতার কাছে ফিরে এলেন। এবং 6 দফার ভিত্তিতে 70-এর নির্বাচন, যে নির্বাচনে সমগ্র পাকিস্তানে বাংলাদেশে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পায়। কাজে 6 দফা এবং 7 জুন, এটা আমাদের এই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি,
এর জন্য এই দিবসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটা বিষয় দেখতে পাই যে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ত দিয়ে 52 সালে আমাদেরকে রক্তের অক্ষরে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হয়েছে। আবার আমাদের স্বায়ত্তশাসনের আন্দোলন, সেখানেও 7 জুন রক্ত দিয়ে আমাদেরকে লিখে যেতে হয়েছে যে আমরা আমাদের স্বাধিকার চাই। নইলে অর্থনৈতিকভাবে এই অঞ্চল থেকে সমস্ত অর্থ উপার্জন হতো, কিন্তু তার সিংহভাগ ব্যয় হতো ওই পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে। একটার পর একটা রাজধানী তৈরি হচ্ছে, তাদের সমস্ত উন্নতি হচ্ছে, অথচ আমরা অবহেলিত, বঞ্চিত। এই বঞ্চনার কথা তিনি বারবার তুলে ধরেছেন। এমনকি একটি দেশের এতগুলি প্রদেশ, অথচ পূর্ব পাকিস্তান থেকে কোনো জিনিস যেতে গেলে সেখানে লাইসেন্স না হলে যেতে পারতো না। আবার সেখানে জিনিসপত্রের দাম দেখা যেত পশ্চিম পাকিস্তানে কম, সেখানে যদি 18 টাকা চালের মন হয় তো বাংলাদেশে 50 টাকা। এমনকি সোনার দামও সেখানে 90 টাকা ভরি, তো বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান আসতে তা 130 টাকা। সেখানে প্রতিটি জিনিসের মধ্যে এই বৈষম্য, অথচ বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমাদের পাট, আমাদের চা, আমাদের সম্পদই অর্থাৎ পূর্ববঙ্গ থেকেই কিন্তু এই অর্থ উপার্জন করা হতো, কিন্তু তার সিংহভাগ 70% থেকে বেশি ব্যয় করা হতো ওই পশ্চিম অঞ্চলে। এবং অর্থনৈতিকভাবে যেমন একদিকে বঞ্চিত, ঠিক সেইভাবে লেখাপড়া সব দিক থেকে, এমনকি সামরিক বা অসামরিক চাকরির ক্ষেত্রেও সবসময় বাঙালিরা বঞ্চিত ছিল। কোনো বাঙালি অফিসার সচিব হতে পারেননি। সামরিক ক্ষেত্রে একমাত্র লেফটেন্যান্ট কর্নেল 2 জন ছিলেন, আর কর্নেল পদে একজন প্রমোশন পেয়েছিলেন, কিন্তু তিনি আবার বাংলা বলতে একটু লজ্জা পেতেন। কাজে আমরা ধরে নিতে পারি লেফটেন্যান্ট কর্নেল পর্যন্তই বাঙালিরা সুযোগ পেয়েছিল, তার বেশি তাদের কোনো সুযোগ ছিল না। আর অসামরিক ক্ষেত্রেও তাই, একজন সচিবও আমাদের ছিল না, বা অন্য ক্ষেত্রে খুবই সীমিত আকারে 2-1 সুযোগ পেয়েছে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত। কিন্তু আমরা যদি এটা দেখি, শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে সব দিক থেকে বাঙালিরা, অর্থাৎ আমরা এই পূর্ববঙ্গের মানুষ ছিলাম সব থেকে অগ্রগামী, অথচ সবসময় বঞ্চনার শিকার হয়েছি। সেই বঞ্চনার বিরুদ্ধেই বঙ্গবন্ধু শেখ মুজিব সংগ্রাম করেছেন, আর তারই সংগ্রামের পথ বেয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। কাজে আজকে এই 7 জুনে যারা সেদিন জীবন দিয়ে বাঙালির অধিকারের কথা বলে গেছে, আমি তাদের স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে যিনি সময়োচিত পদক্ষেপ নিয়ে ধাপে ধাপে এই বাঙালিকে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ করেছিলেন, এবং তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। 7 জুনের এই হরতাল থেকে শুরু করে আন্দোলনে আমার মায়ের বিরাট ভূমিকা ছিল। আমি আজকে দিনে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকেও স্মরণ করছি জাতীয় চার নেতাকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে। প্রতিটি অর্জন রক্তের বিনিময় আমাদেরকে পেতে হয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না, এটা বৃথা যেতে পারে না, যায়নি। আমরা আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছি। 75 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে আমাদের অগ্রযাত্রা ব্যাহত করা হয়েছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। এই সরকার আসার পর আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, তার ফলে আজকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছিল। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছিলাম, কিন্তু করোনা ভাইরাস নামে একটি ভাইরাস এসে আজকে সকলের জীবনযাত্রা স্থবির করে দিয়েছে। এটা শুধু বাংলাদেশ নয়, সকল বিশ্বব্যাপী এই সমস্যাটা। আমি আশা করি যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলবেন। ইনশাল্লাহ এখান থেকে আমরা মুক্তি পাব, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। আজকে আলোচকবৃন্দ এবং যিনি প্রবন্ধ রচনা করেছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, এবং যারা শুনেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, ঐতিহাসিক 6 দফা দিবসের অনলাইন আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন আপনারা এতক্ষণ দেখছিলেন তারই অংশবিশেষ। দর্শক, আমাদের একই সাথে সময় হয়ে গেল মিস্টার হাইজিন নিউজরুম আপডেটের ছোট্ট একটি বিরতি নেবার। কিছুক্ষণের মধ্যেই আমরা ফিরছি আরও অনেক খবর নিয়ে। সাথে
বিরতির পর আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 24। মানব ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার হয়েছেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত SM আবুল কালাম। তিনি জানিয়েছেন শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আর পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এমন কিছু ঘটলে তা হবে দুঃখজনক। আর এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় রাজনীতিকরা। কাজী শহীদ ইসলাম পাপুল 2016 সালে হঠাৎই যুক্ত হন লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় রাজনীতিতে। 2019-এর সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে হন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচিত হয়ে সংরক্ষিত মহিলা আসনে স্বতন্ত্র কোটায় নিজের স্ত্রীকেও বানান সংসদ সদস্য। মাননীয় আপনার মাধ্যমে মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ, ওনাকে ধন্যবাদ, ওনার বক্তব্য শুনেছি। কুয়েতের গণমাধ্যম আল খাবাস তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ প্রকাশের পরই পাল্টাতে থাকে পরিস্থিতি। সেই খবরে বলা হয়, একজন মার্কিন নাগরিকের সঙ্গে মিলে কুয়েতে মানব পাচার চক্র গড়ে তোলে পাপুল, যে আয়ের বেশিরভাগ পাচার হয় যুক্তরাষ্ট্রে। আল খাবাসের খবর বলছে, পাপলু 20,000 শ্রমিককে কুয়েতে নিয়েছেন বিভিন্ন কাজের নামে। বিনিময়ে তার আয় 5 কোটি কুয়েতি দিনার, টাকার অঙ্কে প্রায় 1400 কোটি টাকা। আর এই অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে হুলিয়া জারি করে কুয়েত পুলিশ। অবশেষে গেল 6 জুন রাতে তাকে আটক করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। টেলিফোনে খবরটি নিশ্চিত করেন দেশটিতে বাংলাদেশি রাষ্ট্রদূত। তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি, খবরটি জানা নেই তার, তবে এমন কিছু ঘটলে তা দুঃখজনক। আমি ওই মানব পাচার এগুলি জানি না, তবে আমি জানি যে সে আসতেছে মানব পাচারের অভিযোগ কিংবা এই অভিযোগ, এগুলি আমার কাছে কোনো তথ্য নেই, জানাও নেই। গত রাতে না, আমরা কিছুই জানি না এখনো। এখন শুনলাম যে আপনাদের কাছে সাংবাদিক থেকে শুনলাম, বাট আমি কিছুই জানি না, অফিসিয়ালি কিছুই পাইনি এখনো। It's a criminal offense, this is really sad. আগে দেখি কি জিনিস, কি ধরনের ক্রাইমে অ্যারেস্ট করে। If it is a criminal case, it depends. বিদেশের মাটিতে নিজের সংসদ সদস্যর গ্রেপ্তারের খবরে বিস্মিত স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষ। মারাফিয়া কোম্পানি সম্ভবত হাজার হাজার লোক চাকরি দিয়েছে। যদি এটাকে মানব পাচার বলা হয় তাহলে দুঃখের ব্যাপার। একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে গ্রেপ্তার হওয়া, বাংলাদেশের আইন প্রণেতা হিসেবে গ্রেপ্তার হওয়া, এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন, বিচারের শর্তে কূটনৈতিক চ্যানেলেই তাকে দেশে ফেরাতে হবে। আর রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে যারা মানব পাচারে যুক্ত তাদের সবাইকে গ্রেপ্তারের আহ্বান অভিবাসন বিশেষজ্ঞদের। বাংলাদেশ তাকে ফিরিয়ে আনতে পারে শুধু only through diplomatic negotiations and channel. বাংলাদেশ যদি চায় যে তাকে দেশে নিয়ে আসবে এবং এই অপরাধের বিচার করবে, এবং এটা যদি কুয়েত সরকার রাজি হয়, শুধুমাত্র তারাই তাকে ফিরিয়ে আনা সম্ভব থ্রু ডিপ্লোম্যাটিক চ্যানেল। মাধ্যম বা আরব টাইমস তারা এই অভিযোগগুলো করছিল। বাংলাদেশের একজন সংসদ সদস্য বিদেশে গ্রেপ্তার হবেন, এটা তো এমনিতেই আমাদের জন্য খুব দুঃখজনক খবর। কিন্তু তার মধ্যে যদি আবার অভিযোগ ওঠে যে তিনি আসলে মানব পাচার বা অর্থ পাচারের মতন অভিযোগের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু আসলে পুরো দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। কুয়েতের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন পাপুল, আর সেই প্রতিষ্ঠানের অংশীদার হন। এরপর ফিরে তাকাতে হয়নি তাকে। জনশ্রুতি আছে কুয়েতের সুলতানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। 2 আসন রায়পুর উপজেলার আমি মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। করোনা ভাইরাসে একদিনে সর্বোচ্চ 42 জন মারা গেছেন। এ নিয়ে দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হলো 888 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 2743 জন। ফলে সরকারি হিসেবে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 65,769 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, নতুন করে 598 জন সহ এই পর্যন্ত সুস্থ হয়েছেন 13,923 জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 3,85,017টি। স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক পরিচালিত বিনামূল্যে করোনা পরীক্ষার বুথে কোনো অর্থের লেনদেন না করতে আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। কাল থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে নমুনা দেওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। পরীক্ষা হয়েছে আগের দিনের নমুনা সহ 13,136টি। তাতে শনাক্ত হয়েছে 2,743 জন এবং এ পর্যন্ত গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। আরেকটি বিষয় আপনাদের এখানে উল্লেখ করতে চাই, স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক কর্তৃক পরিচালিত
করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এখন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের নিকট থেকে নমুনা সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশনের লিংক coronatest.brac.net। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা এখনও সংকটাপন্ন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে। শুক্রবার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে অস্ত্রোপচার করা হয়। এরপর আর জ্ঞান ফেরেনি তার। রক্তচাপজনিত সমস্যা নিয়ে 1 জুন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ওশই সিংকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়েছে। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এদিকে করোনায় আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএইচে আনা হয়েছে। সংকটাপন্ন উনি কমাতে আসছেন, সেই সংকটাপন্ন এবং সেইটার কোনো উন্নতিও হয় নাই, অবনতিও হয়। প্রতি 24 ঘন্টায় দেখে দেখার পর ওনাকে নির্বিঘ্ন পর্যবেক্ষণে রাখতে হবে। সবসময় প্রতি মুহূর্তে ওনাকে দেখতে হবে, দেখে তারপরে সেইভাবে ওষুধপত্র এবং যা যা দেওয়ার সেগুলো দিতে হবে। দর্শক, মিস্টার হাজিন নিউজ রুম আপডেটে ছোট্ট আরেকটি বিরতি নিচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে ফেরত আসছি, সাথে থাকুন। ফিরলাম বিরতির পরে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার হাইজিন নিউজ রুম আপডেটে। দর্শক, এবারে জানাবো বিজনেস 24 সংবাদ শিরোনাম। অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.5% বেশি হবে না বলছে সিপিডি। নতুন বাজেটে ঘাটতি মেটাতে বন্ড থেকে ঋণ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। সংকটে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প বিপাকে ব্যবসায়ীরা। বাজেটে প্রণোদনা ও নীতিগত সহায়তার আশা খাত সংশ্লিষ্টদের। চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 2.5% বেশি হবে না। অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কোভিড-19-এর কারণে এবার সব দেশের প্রবৃদ্ধি কমবে উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থাটি জানিয়েছে, প্রবৃদ্ধি নয়, জীবন রক্ষাকেই গুরুত্ব দিতে হবে। দারিদ্র্য, আয় বৈষম্য কমানো এবং কর্মসংস্থান বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ সিপিডির। সংস্থাটি আরও জানায়, করোনার কারণে দেশের কৃষি খাতে খুব একটা নেতিবাচক প্রভাব পড়েনি, তবে দারিদ্র্য বেড়েছে 35%। একই সাথে আয় বৈষম্য 0.42% থেকে বেড়ে 0.58% হয়েছে। দর্শক, আসছে বাজেট নিয়ে এবার আমাদের নিয়মিত আয়োজন বাজেট ভাবনা 2020। রেকর্ড ঘাটতি এবং তা মেটাতে দেশের দুর্বল ব্যাংক ব্যবস্থার উপরে বাড়তি চাপ বাড়িয়ে 2020-21 অর্থ বছরের জন্য দেয়া হচ্ছে 5,68,000 কোটি টাকার বাজেট। করোনায় ভেঙে পড়া অর্থনীতিকে বাঁচাতে নানা ইঙ্গিত থাকলেও সেই প্রতিফলন নেই ব্যয় ব্যবস্থাপনায়। বরং এবারও মোট খরচের সিংহভাগ চলে যাচ্ছে সুদ, ভর্তুকি, বেতন সহ অনুন্নয়ন খাতে। রাজস্ব পরিস্থিতির নাজুক অবস্থার মধ্যেও বড় আকারে চাপ বাড়ছে এনবিআরের কাঁধেও। বাজেটের আগাম তথ্য নিয়ে ইকবাল হাসানের একটি রিপোর্টে বিস্তারিত দেখবেন। পুরো বিশ্বের মতো করোনার আঘাতে টালমাটাল উঠতি অর্থনীতির বাংলাদেশও। আমদানি রপ্তানি সহ নাজুক সব খাত। বেড়েছে চাকরি হারানো কিংবা গরিবের কাতারে নেমে যাওয়া মানুষের সংখ্যাও। এমন বাস্তবতায় বর্তমানে সংশোধিত থেকে 13% বাড়িয়ে 2020-21 অর্থ বছরের জন্য দেওয়া হচ্ছে 5,68,000 কোটি টাকার বাজেট, যা খরচ করে অর্থনীতিতে প্রাণ ফেরানো, কাজের সুযোগ বাড়ানো এবং স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে চায় সরকার। এটি হবে একটি পুনর্বাসনমূলক, পুনরুদ্ধারমূলক রিকভারি বাজেট। কিসের থেকে রিকভারি? কোভিড যে ক্ষতি করে গেছে, এক ধরনের লাইনচ্যুত হয়ে গেছে প্রায় আমরা বলতে গেলে অনেক ক্ষেত্রে, সেটিকে পুনরায় লাইনে নিয়ে আসা। কোন লাইনে? যে লাইনে আমরা খুব ভালোভাবে কাজ করছিলাম গত 10 বছর যাবত। প্রেক্ষাপট ভিন্ন হলেও আসছে বাজেট প্রস্তাবে সেটি মোকাবেলার প্রতিফলন নেই ব্যয় ব্যবস্থাপনায়। কারণ মোট খরচের 61% চলে যাচ্ছে অনুন্নয়ন খাতে। এর মধ্যে কেবল ঋণের সুদই দিতে হবে প্রায় 64,000 কোটি টাকা।
এছাড়া 37,000 কোটি চলে যাবে ভর্তুকি এবং বিনিয়োগের নামে মূলধন ব্যয় বাবদ। বাড়ছে বেতন ভাতা সহ অন্যান্য খরচও। করোনার প্রয়োজনে যে নতুন ব্যয়গুলো দেখা দিয়েছে সেগুলোর উপর গুরুত্ব বাড়বে, কিন্তু এখানে তো দেখলাম যে পরিচালন ব্যয় অপারেটিং বাজেটের মধ্যে যে ক্যাপিটাল বাজেটটা আছে সেখানে তো গতানুগতিক ধারাই লক্ষ্য করা যাচ্ছে। খরচের লক্ষ্য বড় হলেও ছোট হয়ে এসেছে আয়ের খাত। তারপরও 10% বাড়িয়ে প্রধান উৎস এনবিআরকে দেওয়া হচ্ছে 3,30,000 কোটি টাকা সংগ্রহের দায়িত্ব। অন্যান্য কর অনুদান সহ এদিক ওদিক করে আশা করা হচ্ছে মোটের উপর 3,82,000 কোটি টাকা সংস্থানের। ফলে সব মিলিয়ে ঘাটতি দাঁড়াচ্ছে 1,86,000 কোটি। তবে সমস্যা হলো এই ঘাটতি পোষাতে 85,000 কোটি টাকাই সরকার নেবে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে, যা সংকটে ফেলতে পারে ঘোষিত প্রণোদনার বাস্তবায়ন কিংবা বিনিয়োগের জন্য পর্যাপ্ত টাকার জোগান নিশ্চিতে। যদিও 74,000 কোটি আসবে বিদেশি ঋণ হিসেবে। যে স্টিমুলাস প্যাকেজগুলো ব্যাংকের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে এখনো তো শুরু হয়নি পুরোপুরিভাবে। সেটা বাস্তবায়ন করতে গেলে ব্যাংকের তারল্যের চাহিদা আংশিকভাবে মেটানো হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে পুনরুত্থান করে, কিন্তু তারপরেও তো ব্যাংকারদের নিজস্ব তহবিল সেখানে ব্যবহার করতে হবে। আগামী অর্থবছরে জিডিপির বাজার মূল্য প্রক্ষেপণ করা হয়েছে 32 লাখ কোটি টাকা। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। সূচকের ইতিবাচক ধারায় শেষ হলো দেশের পুঁজিবাজারের সপ্তাহের প্রথম দিনের কার্যক্রম। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 8 পয়েন্ট। দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় 27 কোটি টাকা। অন্যদিকে সূচক ও লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম কর্মদিবসেই ইতিবাচক প্রবণতায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 8 পয়েন্ট বেড়ে হয় 3,961। দিনের ব্যবধানে প্রায় 27 কোটি টাকা বেড়ে লেনদেন হয় 70 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 18টির দাম বাড়ার বিপরীতে কমেছে 19টির। অপরিবর্তিত ছিল 256টির দাম। আজ লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, গ্রামীণ ফোন লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড। সূচকের ইতিবাচক ধারায় শেষ হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক সিএসপিআই 23 পয়েন্ট বেড়ে হয় 11,260। কার্যদিবসের ব্যবধানে কিছুটা বেড়ে লেনদেন হয় 10 কোটি টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 15টির, কমেছে 16টির। অপরিবর্তিত ছিল 59টির দাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে সময় হলো আরেকটি বিরতির। আমরা কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরলাম বিরতির পরে আরো একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। আপনারা দেখছেন চ্যানেল 24। বর্তমান পরিস্থিতিতে বেশ সংকটে আছে দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প। মূলধারার ব্যবসাগুলো থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন এই খাতের ব্যবসায়ীরা। চলছে না কারখানা, তাই আসছে বাজেটে সরকারের প্রণোদনা ও নীতিগত সহায়তা আশা করছেন তারা। খাত সংশ্লিষ্টদের দাবি, এই দুর্যোগে সহায়তা না পেলে আগামীতে হুমকির মুখে পড়বে শিল্পটি। দেশের অন্যতম সম্ভাবনাময় খাত ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্ববাজারেও বেশ শক্ত অবস্থান এই খাতের। সংকটকালীন এ সময়ে মূলধারার ব্যবসায় দেখা দিয়েছে মন্দা। থমকে গেছে রপ্তানি। এর আঘাত এসেছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতেও। পাদুকা, ব্রোকারেজ, ওষুধ, কৃষি, পোশাক, চামড়া সহ বিভিন্ন শিল্পের রপ্তানি ও দেশীয় বাজারে ব্যবসা প্রায় বন্ধ থাকায় থমকে গেছে এ খাতের চাকাও। মিলছে না বিক্রয়াদেশ। ফলে সংকটে খাত সংশ্লিষ্টরা। 2020-2021 অর্থ বছর বাজেটে সরকারের কাছে আশা করছি সরকার কাস্টম ডিউটি কমিয়ে আনবে, বাজেটকৃত বরাদ্দ বাড়াবে আর প্রণোদনা দিয়ে আমাদের সহযোগিতা করবে। সরকারের কাছে আবেদন করব প্রিন্ট মিডিয়াগুলোর জন্য ঋণের সুবিধার ব্যবস্থা প্রদান ও 2020-2021 সালের অর্থ বছরের বাজেটে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করে যেন সহায়তার ব্যবস্থা করা হয়। পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের আর্থিক ও নীতিগত সহায়তা চান খাত সংশ্লিষ্ট সংগঠন বিজিএপিএমইএ। জানায় কর্পোরেট ট্যাক্স কমানো ও সরকারের আর্থিক সহায়তা পেলে দুর্যোগকালীন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে খাত। ব্যবসায়িক আর্থিক সংকটের বিষয় বিবেচনা করে আসন্ন বাজেটে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরের অনুকূলে প্রত্যক্ষ রপ্তানিকারকদের জন্য প্রদত্ত রপ্তানিজনিত ক্যাশ ইনসেন্টিভ প্রদানের প্রস্তাব
অন্তর্ভুক্তের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এনবিআর এর সাবেক এই সদস্যের মতে বাজেটে এ খাতের জন্য প্রণোদনা কিংবা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়াটা জরুরি। এতে মূলধারার ব্যবসায় এ খাতের অবস্থান আরও শক্ত হবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেক্টরে কর্পোরেট ট্যাক্স হার আরও কমিয়ে আনা প্রয়োজন। এতে অনুন্নত এলাকায় অধিকতর বিনিয়োগ হতে পারে, আয় বন্টনে কিছুটা সমতা ফিরে আসতে পারে। বর্তমানে প্রণোদনা পাওয়ার ব্যাপারে যে সকল অভিযোগ রয়েছে সেই বিষয়গুলি কর কমিশনাররা পরীক্ষা করে এবং তদন্ত করে দেখতে পারেন। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাতে কাজ করছে প্রায় 7 লাখ শ্রমিক আর বছর জুড়ে ব্যবসা প্রায় $6 বিলিয়ন। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। বিভিন্ন দেশ থেকে 14 লাখের বেশি শ্রমিক দেশে ফিরেছেন। তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়াতে হবে। কোভিড-19 পরিস্থিতিতে দেশের টেকসই অর্থনীতি, অভ্যন্তরীণ বিনিয়োগ, এফডিআই ইস্যুতে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এতে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়াতে ট্যাক্স রেট কমানোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা। একই সাথে ভ্যাট হার কমানো ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানান তারা। অর্থনীতির ভিত মজবুত করতে দেশীয় শিল্পকে সার্বিক সহযোগিতা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানোর পরামর্শ এফবিসিসিআই নেতাদের। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানায় সংগঠনটি। শুরু হয়েছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন কিনে পেতে পারেন 10 লক্ষ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগ সহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। রোববার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজন করা হয় এক ডিক্লারেশন প্রোগ্রামের, যার স্লোগান আবার হব মিলিয়নিয়ার। অনুষ্ঠানে জানানো হয় 8 জুন থেকে শুরু হওয়া এই সুযোগ থাকছে কোরবানির ঈদ পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা। দর্শক, এই ছিল আমাদের আজকের মিস্টার হাইজিন নিউজরুম আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।